তো স্টুডেন্টস, আজকে পোলারাইজেশন অফ লাইট ওয়েভ অপটিক্সের লাস্ট পার্ট আমাদের এইটা হবে। তো সবার আগে পোলারাইজেশন সম্বন্ধে একটু বুঝতে হবে। এইটি হচ্ছে সবসময় একটা ট্রান্সভার্স ওয়েভের হয়, ট্রান্সভার্স ওয়েভেরই পোলারাইজেশন হয়, লঙ্গিটিউডিনাল ওয়েভের হয় না। তো ট্রান্সভার্স ওয়েভ কি? যেমন লাইট ওয়েভ, এছাড়াও যে কোনো ইএম ওয়েভ, তারা হচ্ছে ট্রান্সভার্স ওয়েভ। কিন্তু লঙ্গিটিউডিনাল ওয়েভ কি? সাউন্ড ওয়েভ। সাউন্ড ওয়েভের কিন্তু পোলারাইজেশন হয় না, মাথায় রাখতে হবে। তো পোলারাইজেশন ব্যাপারটা কি, সবার আগে আমাদের এটা বুঝতে হবে। তো আমরা দেখলাম যে পোলারাইজেশন সবসময় একটা ট্রান্সভার্স ওয়েভের হয়, অর্থাৎ ওয়েভ যেদিকে যাচ্ছে তার সাথে লম্ব দিকে যদি কম্পন হয়, মাধ্যমে থাকা কণার বা শূন্য মাধ্যমের ক্ষেত্রে বিন্দুর, সেই ক্ষেত্রেই আমরা সেই ওয়েভেরই পোলারাইজেশন করতে পারি। তো এবার বুঝতে হবে পোলারাইজেশনটা কী। এটা বোঝার জন্য আমরা একটা ইএম ওয়েভ নিচ্ছি, যেহেতু লাইট হচ্ছে একটা ইএম ওয়েভ, এবং ধরছি সেই লাইটটা এই বোর্ডের সাথে লম্বভাবে সামনের দিকে প্রপাগেট করছে, এবং সেটাকে আমি এইভাবে দেখালাম। তাহলে এইটা হচ্ছে লাইট ওয়েভের যাওয়ার দিক। এবং আমরা জানি এই গতির দিকের সাথে লম্বভাবে ভাইব্রেশনাল ইলেকট্রিক ফিল্ড থাকে, ই ভেক্টর বললাম এটাকে, এবং তার সাথে লম্ব দিকে ভাইব্রেশনাল ম্যাগনেটিক ফিল্ড থাকে, এটাকে বললাম বি ভেক্টর। এই তলটাতে, বোর্ডের তলটাতে, এইটা হচ্ছে ইএম ওয়েভের যাওয়ার দিক। এবারে খেয়াল করো ভালো করে, এই ই এর সাথে এই বি পরস্পর লম্ব, এবং এরা উভয়ই গতির দিকের সাথে লম্ব। কিন্তু এরকম কি একটাই ভাইব্রেশনাল ইলেকট্রিক ফিল্ড আছে? আনসার হচ্ছে না, অসংখ্য ভাইব্রেশনাল ইলেকট্রিক ফিল্ড এখানে রয়েছে। কীরকম? এইটা যদি আমি E1 ভেক্টর, এটাকে B1 ভেক্টর বলি, আর একটা আমি ইলেকট্রিক ফিল্ড নিচ্ছি, এটা ধরো বললাম E2 ভেক্টর, এবং ঠিক এর সাথে লম্বভাবে থাকবে B2 ভেক্টর। এরকম চারিদিকে রয়েছে। এটা যদি E3 ভেক্টর হয়, তার সাথে লম্বভাবে এদিকটা হবে B3 ভেক্টর। এইবারে আমরা জানি ইএম ওয়েভের যে স্পিড শূন্য মাধ্যমে যদি ধরি, সেটা হয় C = E0/B0, অর্থাৎ ইলেকট্রিক ফিল্ডের অ্যামপ্লিটিউড বাই ম্যাগনেটিক ফিল্ডের অ্যামপ্লিটিউড। তাহলে এর থেকে বোঝা যাচ্ছে E0 = CB0। যেহেতু C এর মান 3×10⁸ m/s হয় আমরা জানি, দেয়ারফর আমরা বলতে পারি E0 ইজ ভেরি ভেরি গ্রেটার দ্যান B0। এবং এই E0 B0 থেকে অনেক বড় হওয়ার জন্যে বলা যেতে পারে যে লাইট ওয়েভ যেটা আমাদের দৃশ্যানুভূতি দেয়, যেহেতু ইলেকট্রিক ফিল্ডের অ্যামপ্লিটিউড অনেক বড় ম্যাগনেটিক ফিল্ড থেকে, তাই ইলেকট্রিক ফিল্ডই আমাদের দৃশ্যের অনুভূতি দেওয়ার জন্যে রেসপন্সিবল। সেই জন্যে ইলেকট্রিক ফিল্ড ভেক্টরকে বলা হয় লাইট ভেক্টর। এরপর থেকে এই পোলারাইজেশনের ক্ষেত্রে আমরা এই ইলেকট্রিক ফিল্ড নিয়ে শুধুমাত্র কথাবার্তা বলবো। আমরা যেটা দেখলাম এখানে, যে ইলেকট্রিক ফিল্ডটা এই তলের যে কোনো দিকেই থাকতে পারে, তাই সেটাকে যদি আমরা এখন আঁকি শুধুমাত্র ইলেকট্রিক ফিল্ডকে, যেহেতু ওটাই আমাদের দৃশ্য অনুভূতি দেয়, তাই দেখো এইটাকে আমি এভাবে আঁকতে পারি। এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস বললাম, এবং ধরো এই জেড অ্যাক্সিস বরাবর প্রপাগেশনটা হচ্ছে। তাহলে এর ইলেকট্রিক ফিল্ড যে কোনো দিকেই থাকতে পারে, তার করেসপন্ডিং ম্যাগনেটিক ফিল্ড, কিন্তু ম্যাগনেটিক ফিল্ড নিয়ে আমাদের কোনো কথাবার্তা এখানে কিন্তু নেই। তাহলে এই ইলেকট্রিক ফিল্ড এই তলে যে কোনো সবই কিন্তু ইলেকট্রিক ফিল্ড ভেক্টর। তাহলে এই সমস্ত ইলেকট্রিক ফিল্ডগুলোকে, এই ইলেকট্রিক ফিল্ডটাকে আমি দুটো লম্ব অংশে ভাঙতে পারি, এটাকে ভাঙতে পারি, সকলকেই ভাঙতে পারি এক্স আর ওয়াই অক্ষ বরাবর। তাহলে সকল ইলেকট্রিক ফিল্ডের যে ভাইব্রেশন, তাকে এক্স অক্ষ বরাবর আর ওয়াই অক্ষ বরাবর যদি আমরা ভেঙে নিই, তাহলে এরকম আমরা পেতে পারি এক্স অক্ষ বরাবর ইলেকট্রিক ফিল্ড ভেক্টর, ওয়াই অক্ষ বরাবর। এই ধরনের লাইটকে আমরা বলি হচ্ছে আনপোলারাইজড লাইট। আনপোলারাইজড অর্থাৎ এদের এখনও পোলারাইজেশন হয়নি। তাহলে পোলারাইজেশন কখন হবে? ভালো করে খেয়াল করো। এই যে দুটো ভাইব্রেশন আমি পেলাম, রেজাল্ট্যান্ট ভাইব্রেশন, সমস্ত ভাইব্রেশনকে মিলিয়ে যে রেজাল্ট্যান্ট ভাইব্রেশন, তার মধ্যে যদি আমি কোনো একটা ভাইব্রেশনকে রেখে দিই, কোনো কায়দায়, কোনো প্রকারে যদি সেটা রাখতে পারি কোনো উপায়ে,
তাহলে এইটাকে আমরা বলি পোলারাইজড লাইট, এবং এই ঘটনাকে বলা হয় পোলারাইজেশন লাইটের। অর্থাৎ কোনো একটা রেখা বরাবর আমরা যদি লাইটের তড়িৎক্ষেত্র ভেক্টরের কম্পনকে সীমাবদ্ধ করতে পারি তাহলে সেই ঘটনাকে বলা হয় পোলারাইজেশন, এবং সেই লাইটকে আমরা বলি পোলারাইজড লাইট। এবারে কিছু প্রথা রয়েছে যে প্রথার সাহায্যে আমরা পোলারাইজড এবং আনপোলারাইজড লাইটকে দেখাই, সেটা একটু খেয়াল করো। অলরেডি আমি দেখিয়েছি যে এই দুজনই হচ্ছে আনপোলারাইজড লাইট। তো এখন ধরা যাক, এবার হচ্ছে প্রথা কী করে দেখাচ্ছি পোলারাইজড এবং আনপোলারাইজড লাইটকে। তো ধরা যাক এই বরাবর লাইটের প্রপাগেশন হচ্ছে, এই বরাবর। এখানে যেটা বলেছিলাম বোর্ডের সাথে লম্ব হবে, সেটাকে এখন এভাবে দেখালাম। তাহলে আমরা দেখছি পরস্পর দুটো লম্ব কম্পনে আমরা ভেঙে নিতে পারছি ইলেকট্রিক ফিল্ডটাকে। তাহলে এইটা যদি আমার লম্ব তলটা হয় তাহলে এই বরাবর একটা কম্পন আর এই বরাবর একটা কম্পন নিতে পারি। এখানে যদি আমি আর একটা তল নিই তাহলে এই বরাবর একটা কম্পন আর এই বরাবর একটা কম্পন নিতে পারি। এইটাকেই আমরা এখন দেখো এভাবে দেখাতে পারি। এইটা যদি লাইটের প্রপাগেশনের দিক হয় তাহলে একটা কম্পন বোর্ডের তলে, একটা কম্পন বোর্ডের সাথে লম্বভাবে, তাহলে এই একটা আর এই একটা, এটাকে ডট দিয়ে দেখালাম, ঠিক আছে? তাহলে এটাও আনপোলারাইজড লাইট, এটাও আনপোলারাইজড লাইট। কিন্তু আমি যদি এখন এইটার মধ্যে থেকে একটা কম্পনকে রেখে দিই, এইটা ধরো এইটাই রাখলাম, তাহলে এটাকে বলো পোলারাইজড লাইট। অথবা এটা থেকে যদি আমি এটা পেতে পারি, এইটা হচ্ছে আমার লাইটের প্রপাগেশনের দিক, বোর্ডের সাথে লম্বভাবে যে কম্পনটা, এটাও পোলারাইজড লাইট। তাহলে এই হচ্ছে প্রথা আনপোলারাইজড লাইট এবং পোলারাইজড লাইটকে দেখানোর। তো নেক্সট হচ্ছে প্লেন অফ ভাইব্রেশন অ্যান্ড প্লেন অফ পোলারাইজেশন। তো ধরা যাক আমার কাছে একটা পোলারাইজড লাইট আছে যার ভাইব্রেশনটা হচ্ছে বোর্ডের তলে। তাহলে আর একটা যে ভাইব্রেশন ছিল যেটা বোর্ডের সাথে লম্ব, সেটা বাদ চলে গেছে, ধরছি এটা। তাহলে দেখো এই বোর্ডের তলে এই যে তলটা আমি কল্পনা করছি, এটা ধরো ABCD। তাহলে এই ABCD তলটাকে আমরা বলবো প্লেন অফ ভাইব্রেশন, কারণ এই তলে ভাইব্রেশনটা হচ্ছে। আর এর সাথে যে লম্ব তলটা, অর্থাৎ এইটা, এর সাথে যে লম্ব তলটা, সেটাকে আমি ধরো বললাম PQRS। তাহলে এই PQRSটাকে আমরা বলবো প্লেন অফ পোলারাইজেশন, আর ABCDটাকে বলবো প্লেন অফ ভাইব্রেশন। দেখো এই যে ডিরেকশানটা, এটা হচ্ছে লাইট ওয়েভের প্রপাগেশনের ডিরেকশান। তাহলে সেই প্রপাগেশনের ডিরেকশানের সাথে প্লেন অফ ভাইব্রেশনের মধ্যে অ্যাঙ্গেল কিন্তু 0, আবার প্লেন অফ পোলারাইজেশনের মধ্যে অ্যাঙ্গেলও কিন্তু 0। কিন্তু প্লেন অফ ভাইব্রেশন আর প্লেন অফ পোলারাইজেশন তাদের মধ্যে অ্যাঙ্গেল কিন্তু 90 ডিগ্রি। এটা একটু আমাদের মাথায় রাখতে হবে। নেক্সট আমরা যেটা করব সেটা হচ্ছে পোলারাইজার আর অ্যানালাইজার। এটা বোঝার জন্যে ধরা যাক আমার কাছে একটা আনপোলারাইজড লাইট রয়েছে, ঠিক আছে? এর সামনে একটা কেলাস রাখা হলো যার নাম হচ্ছে টুরম্যালিন। টুরম্যালিন কেলাস হচ্ছে একটা ষড়ভুজাকৃতি কেলাস। এর যে সর্বাধিক দৈর্ঘ্যের যে কর্ণ, এইটা, একে বলা হয় ওর অপটিক্যাল অ্যাক্সিস বা আলোকক্ষ। তো এই আলোকক্ষের মধ্যে থেকে যখন লাইট প্রপাগেট করে, দেখতে পাচ্ছ এই আলোকক্ষটা আমার এখন এই যে ভাইব্রেশনটা তার সাথে প্যারালাল এবং এই ভাইব্রেশনের সাথে পারপেন্ডিকুলার। ফলে এই ভাইব্রেশনটা এর মধ্যে থেকে সামনে প্রপাগেট করতে পারে না। ফলে আমার কাছে যেটা থাকবে শুধু একটা ভাইব্রেশন থাকবে। তাহলে এটা ছিল আনপোলারাইজড, এটা হয়ে গেল পোলারাইজড লাইট। যেহেতু এই আনপোলারাইজড লাইটকে পোলারাইজড লাইট করলো, তাই একে বলা হয় পোলারাইজার। এবারে দেখো এখানে যদি আরেকটা টুরম্যালিন কেলাসকে আমি নিয়ে আসি,
যার অপটিক্যাল অ্যাক্সিসটা আগেরটার সাথে প্যারালাল, তাহলে এর মধ্যে থেকেও এই ভাইব্রেশনটা সামনে প্রপাগেট করবে এবং আমি এখান থেকে চোখ মেলে কিন্তু দেখতে পাবো লাইটটাকে। কিন্তু যদি এরকম হতো, এই টুরম্যালিন কেলাসটাকে আমি এভাবে রেখেছি, অর্থাৎ এর অপটিক্যাল অ্যাক্সিস এর সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে এটার সাথে, তাহলে এই লাইটটার এই ভাইব্রেশনটা এর মধ্যে থেকে প্রপাগেট করতে পারতো না, ফলে আমি এখানে কোনো লাইট কিন্তু পেতাম না। তাহলে দেখো এর কাজটা কি, এ বলে দিল যে এই লাইটটা আদৌ পোলারাইজড ছিল কি ছিল না। তার কারণ এটা যদি আনপোলারাইজড থাকতো তাহলে এর অ্যাক্সিসের সাথে যেই লম্ব হলো তখন আমি কিছু লাইট কিন্তু পেতাম, কারণ এই ভাইব্রেশনটা তখন যেতে পারতো, এই ভাইব্রেশনটা তখন যেতে পারতো যদি এটা আনপোলারাইজড থাকতো। তার মানে এ বিশ্লেষণ করে বলে দিল এটা পোলারাইজড নাকি আনপোলারাইজড, তাই একে বলা হয় অ্যানালাইজার। এটাকে বলছি অ্যানালাইজার, এটা পোলারাইজার, এটা অ্যানালাইজার। এইবারে এখানে ইন্টেন্সিটির একটা ব্যাপার আছে, সেখান থেকে মেলাসের সূত্রটা বের হবে এবং সেটা দিয়ে কিন্তু পরীক্ষায় কোশ্চেন সেট হয়, খুব ইম্পর্ট্যান্ট। ধরছি আমি এই যে আনপোলারাইজড যে লাইটটা তার ইন্টেন্সিটি ছিল I0, তাতে কটা ভাইব্রেশন ছিল? দুটো। একটা ভাইব্রেশন যদি আউট হয়ে যায় তাহলে এটা অবভিয়াস এই ইন্টেন্সিটি হয়ে যাবে I0/2 এবং এটাকে আমি বলছি I। এবারে দেখো এই পোলারাইজার আর এই অ্যানালাইজার এদের মধ্যেকার অপটিক্যাল অ্যাক্সিসের মধ্যে যদি অ্যাঙ্গেল থিটা হয় তাহলে আমি এপাশে কত ইন্টেন্সিটি পাবো। তার কারণ 90 হলে তো আমি কোনো ইন্টেন্সিটি পাচ্ছি না, 0 পাচ্ছি, কিন্তু 90 থেকে তো কমও হতে পারে, তো সেটা একটু বুঝবো। দেখো এইটা ধরে নাও আমার পোলারাইজারটা, আর অ্যানালাইজারটাকে আমি ওর সাথে থিটা অ্যাঙ্গেল করে রেখেছি। এটা অপটিক্যাল অ্যাক্সিস, এই অপটিক্যালের সাথে থিটা, অর্থাৎ এই অ্যাঙ্গেলটার কথা বললাম থিটা। তাহলে এখন এই ইন্টেন্সিটি ছিল I0 এবং এই যে লাইটটা যাচ্ছে তার ইন্টেন্সিটি I0/2 হয়ে গেছে, যেটাকে আমি I বলেছি। তাহলে এই পাশে যে ইন্টেন্সিটিটা হবে সেটা যদি I' হয় সেটা হবে I × cos² θ। এটা হচ্ছে মেলাসের সূত্র। এবার কেন হলো এটা একটু বোঝা যাক। দেখো এই বরাবর যদি ভাইব্রেশন থাকে তাহলে এই বরাবরই হচ্ছে বিস্তারটা ছিল, তাহলে এই বরাবর ছিল আমার বিস্তার, তাহলে সেই বিস্তারের পুরো অংশটা তো এখান থেকে প্রপাগেট করতে পারিনি। বিস্তার যদি এ হয় তাহলে নিশ্চয়ই তার থিটার দিকে যে উপাংশ আছে A cos θ সেটা সামনে প্রপাগেট করেছে, তাহলে এই A cos θ করেসপন্ডিং ইন্টেন্সিটি I' সেটা হবে K A cos θ তার হোল স্কোয়ার, কারণ I মানে I² এর সাথে প্রপোর্শনাল, আর এখানটাতে আইটা হচ্ছে আমার K² কারণ এই ইন্টেন্সিটিটা আমি এই অ্যামপ্লিটিউডটা আমি এ ধরেছি, তাহলে এখান থেকে বোঝাই যাচ্ছে K² মানে I × cos² θ। সরাসরি এরকম ভাষায় কোশ্চেন না দিয়েও কিন্তু ছবি দিয়ে কোশ্চেন তোমাকে দিতে পারে, তাহলে কি করে এলো সূত্রটা সেটাও একটু মাথায় তোমাকে কিন্তু রাখতে হবে। এই হচ্ছে মেলাসের সূত্র। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে কিভাবে আমরা পোলারাইজড লাইট, একটা তো এভাবে করতে পারি, এছাড়াও আর কি কি উপায় আছে যার সাহায্যে আমরা পোলারাইজড লাইট তৈরি করতে পারি, তো দেখা যাক পরপর। প্রথম যে কেসটা আমাদের আছে সেটা হচ্ছে পোলারাইজেশন বাই স্ক্যাটারিং। স্ক্যাটারিং বলতে আমরা কী বুঝি, যখন কোনো লাইট ওয়েভ বায়ুমণ্ডলে খুব ক্ষুদ্র কণা, ডাস্ট পার্টিকেল বা বায়ুর পার্টিকেল, বিভিন্ন গ্যাসের অণু তার উপরে গিয়ে পড়ে, তখন ওই লাইট ওয়েভটা ওই অণুর মধ্যে থাকা যে ইলেকট্রন, সেই ইলেকট্রন দ্বারা অ্যাবজর্বড হয়। এবারে অ্যাবজর্বড হওয়ার পরে ইলেকট্রনটা নিজে ভাইব্রেট করতে থাকে, এই ভাইব্রেশনের ফলে ইলেকট্রনটা চারিদিকেই এখন লাইট ওয়েভকে ছাড়তে থাকে বা রেডিয়েশন ছাড়তে থাকে আমরা বলবো। দেখা যায় এই যদি আমার ইনসিডেন্ট লাইট ওয়েভ হয়, এটা যদি আমার ডাস্ট পার্টিকেলটা হয়, তাহলে এই লাইট ওয়েভটা নিশ্চয়ই আনপোলারাইজড লাইট ছিল। তাহলে এই যে
লাইন অফ প্রপাগেশন লাইটের, এই লাইন অফ প্রপাগেশনের সাথে যেটা লম্ব দিকে যাচ্ছে যে রেডিয়েশনটা, লম্ব দিকে যে রেডিয়েশনটা যায় সেইটা হয় প্লেন পোলারাইজড লাইট বা পোলারাইজড সিম্পলি। আর অন্য দিকে অন্য যে কোনো ডিরেকশানে যেটা যাবে সেটা হবে আমার পার্শিয়ালি পোলারাইজড, অর্থাৎ তার মধ্যে ডটও থাকবে আর এই বোর্ডের কম্পনও থাকবে। তাহলে এটা হচ্ছে পোলারাইজড লাইট, এটা পার্শিয়ালি পোলারাইজড, আর এটা আনপোলারাইজড লাইট। তাহলে এই হচ্ছে আমার স্ক্যাটারিং দ্বারা পোলারাইজেশন। তাহলে মনে রাখতে হবে স্ক্যাটারিংয়ের ক্ষেত্রে যে ডিরেকশানটা যাওয়ার তার লম্ব দিকে যে রেডিয়েশনটা যাচ্ছে সেটাই শুধুমাত্র পোলারাইজড লাইট হয়। নেক্সট আমাদের যেটা আছে সেটা হচ্ছে পোলারাইজেশন বাই রিফ্লেকশন। পোলারাইজেশন বাই রিফ্লেকশনের ক্ষেত্রে একটা জিনিস আমাদের সবার আগে জানতে হবে, অ্যাঙ্গেল অফ পোলারাইজেশন। সেটা কি? সেটা হচ্ছে যখন বায়ু থেকে আলো কোনো একটা মিডিয়ামে এসে পড়ে তখন দেখা যায় ইনসিডেন্ট অ্যাঙ্গেলের একটা নির্দিষ্ট মানের জন্যে যে প্রতিফলিত রশ্মিটা, সেই প্রতিফলিত রশ্মিটা কিন্তু পোলারাইজড লাইটে পরিণত হয়। এই যে অ্যাঙ্গেলটা, সেই অ্যাঙ্গেলটাকে বলা হয় ওই মাধ্যমের অ্যাঙ্গেল অফ পোলারাইজেশন। মাথায় রাখতে হবে বায়ু থেকে আলো যখন এসে পড়ছে, আর বায়ু থেকে না পড়লে অন্য মাধ্যমের সাপেক্ষে আমাকে বলতে হবে। ফর এক্সাম্পল, যদি কাঁচ আমরা নিই তো কাঁচের ক্ষেত্রে দেখা যায় এই মানটা হয় প্রায় 56 ডিগ্রি, এবং জলের ক্ষেত্রে এই মানটা হয় 53 ডিগ্রি। এখান থেকে চলে আসে সেটা হচ্ছে ব্রুস্টার্স ল, খুব ইম্পর্ট্যান্ট পরীক্ষার জন্যে। তো আগে আমরা অ্যাঙ্গেল অফ পোলারাইজেশনের ক্ষেত্রে যে রিফ্লেক্টেড যে লাইট আর রিফ্রাক্টেড যে লাইট ওয়েভ দুটোই আমরা একটু এঁকে নিই। এই হচ্ছে আমার ইনসিডেন্ট লাইট, এটা হচ্ছে আনপোলারাইজড, অর্থাৎ দুটো কম্পোনি এতে থাকবে। এটা, এবং এই অ্যাঙ্গেলটাকে আমি বলবো কি আইপি, অ্যাঙ্গেল অফ পোলারাইজেশন, আইপি। তাহলে ইনসিডেন্ট অ্যাঙ্গেলটা এখানে আইপি। তাহলে ঠিক আইপি অ্যাঙ্গেলে আমার এখন রিফ্রাক্টেড ওয়েভটা যাবে, রিফ্লেক্টেড ওয়েভটা যাবে, প্রতিফলিত রশ্মিটা যাবে, এবং দেখা যাবে এর মধ্যে শুধু এই ডট কম্পনটাই থাকবে। কারণ এই যে কম্পনটা যেটা বোর্ডের তলে আছে এটা এই মিডিয়াম দ্বারা শোষিত হয়ে যায় বারবার কম্পনের দরুন। এবারে রিফ্লেক্টেড ওয়েভ যদি এটা হয়, রিফ্রাক্টেড ওয়েভও থাকবে, সেইটাতে কিন্তু দুটো কম্পনি থাকবে। ঠিক আছে? এবং দেখা যায় এটা যদি অ্যাঙ্গেল অফ পোলারাইজেশন হয় তাহলে এটাও আইপি হবে রিফ্লেকশনের সূত্র অনুযায়ী। এবং এই ক্ষেত্রে স্পেশাল যে জিনিসটা মাথায় রাখতে হবে, এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা হয় 90 ডিগ্রি। অর্থাৎ রিফ্লেক্টেড যে রে আর রিফ্রাক্টেড রে এই দুজনের মধ্যেকার অ্যাঙ্গেল হয় 90 ডিগ্রি। তো এই ক্ষেত্রে যদি আমি এটা 1 নম্বর মিডিয়াম, এটাকে যদি 2 নম্বর মিডিয়াম বলি, তাহলে স্নেলের সূত্র যদি খাটাই তাহলে এই অ্যাঙ্গেলটাকে আমরা অ্যাঙ্গেল অফ রিফ্রাকশন বলছি। তাহলে μ1 sin IP সমান সমান μ2 sin R। এবার দেখো R প্লাস 90 প্লাস IP ইজ ইকুয়াল টু 180। তাহলে R ইকুয়াল টু 180 মাইনাস 90 মাইনাস IP, দ্যাট ইজ সাইন আর এর জায়গায় লিখতে পারি 90 মাইনাস IP। তাহলে এখান থেকে আসছে দেখো μ2 cos IP। তাহলে এখান থেকে tan IP ইজ ইকুয়াল টু সমান μ2 বাই μ1। এই ফর্মুলাটা কিন্তু ইম্পর্টেন্ট। ঠিক আছে? যদি আমার এখন 1 নম্বর যে মিডিয়ামটা এটা এয়ার হয়ে যায় তাহলে μ1 ইকুয়াল টু আমার হয়ে যাবে 1। সেক্ষেত্রে μ2কে আমি বলবো μ, এবং সেক্ষেত্রে আমি লিখতে পারি tan IP ইজ ইকুয়াল টু μ। অর্থাৎ অ্যাঙ্গেল অফ পোলারাইজেশনের যে ট্যানজেন্ট সেটা কোনো মিডিয়ামের রিফ্রাক্টিভ ইন্ডেক্সের কিন্তু সমান। এখন দেখো আমরা যদি ওই মিডিয়ামটা তার যদি আমরা ক্রিটিক্যাল অ্যাঙ্গেল নিয়ে কাজ করি তাহলে আমরা জানি sin θc এটা হয় 1/μ। তাহলে
মিউ সমান কোসেক থিটা সি, তাহলে ট্যান আইপি ইকুয়াল টু কিন্তু আমরা লিখতে পারি কোসেক থিটা সি এখান থেকে। তো এই রিলেশনসগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় কিন্তু ছোটোখাটো অঙ্ক এখান থেকে দিতে পারে। আমাদের লাস্ট টপিক এখানে সেটা হচ্ছে ডবল ডিফ্রাকশন আর ডাইক্রোইজম। তো ডবল ডিফ্রাকশনটা আগে একটুখানি বুঝে নিই। এটা একটা আনপোলারাইজড লাইট, সেটা টুরম্যালিন বা ক্যালসাইট বা কোয়ার্জ এই টাইপের কোনো কেলাসের ওপরে যখন পড়ে তখন দেখা যায় এটা দুটো রেতে ভেঙে যায়, একটা রে দুটো রেতে ভেঙে যায়। এর মধ্যে একটা রে সেটা হচ্ছে প্রতিসরণের সমস্ত সূত্র মানে এটাকে বলে অর্ডিনারি রে, আর একটা মানে না সেটাকে বলে এক্সট্রা অর্ডিনারি রে। এবং দেখা যায় ই রে এবং ও রে দুটোই হচ্ছে কিন্তু পোলারাইজড, ঠিক আছে। এর মধ্যে কেলাসের ভাগ করা হয় এই ডবল ডিফ্রাকশনের উপরে বেস করে। যে সমস্ত কেলাসে ভি এক্সট্রা অর্ডিনারি, অর্থাৎ যে সমস্ত কেলাসে এক্সট্রা অর্ডিনারি রের বেগ বেশি অর্ডিনারি রের বেগ থেকে, অর্থাৎ মিউটা তোমার হচ্ছে কম অর্ডিনারি থেকে, তাদেরকে বলা হয় নেগেটিভ ক্রিস্টাল বা ঋণাত্মক কেলাস। এবং উল্টোটা যদি হয় ভি এক্সট্রা অর্ডিনারি সেটা যদি কম হয় ভি অর্ডিনারি থেকে, দেয়ারফর মিউ এক্সট্রা অর্ডিনারি সেটা যদি বেশি হয় মিউ অর্ডিনারি থেকে, সেটাকে বলি পজিটিভ ক্রিস্টাল। এইবার এর মধ্যে একটা জিনিস লুকিয়ে আছে, সেটা হচ্ছে ডাইক্রোইজম। এই ব্যাপারটা একটু বুঝে নিই। এই কেলাসের সাইজ যদি 1 মিলিমিটার থেকে আমরা বেশি করি তাহলে দেখা যায় যে এই ই রে যেটা এক্সট্রা অর্ডিনারি, সেই ই রেটা কেলাসের বাইরে থেকে বেরিয়ে যায় শুধুমাত্র, কিন্তু অর্ডিনারি রেটা শোষণ হয়ে যায়। এখন দেখো এখান থেকে তো এরকমভাবে একটা রে ফেলা কখনো সম্ভব না, অনেক রে পড়ে, ফলে ই রে আর ওরের একটা মিশ্রণ পাওয়া যায় এখানে। কিন্তু যদি সামহাউ, যেহেতু মিশ্রণ পাওয়া গেল তাই এর মধ্যে কি দুটো ভাইব্রেশনই থাকবে যে রেগুলো আমরা পাচ্ছি, কিন্তু যদি সামহাউ আমরা ও রেটাকে বাদ দিতে পারি শুধু ই রে থাকবে, তার মধ্যে একটা ভাইব্রেশন থাকবে। তাহলে আমরা যদি ও রেকে বাদ দিতে পারি পুরোপুরি আমরা পোলারাইজড লাইটটা পাবো। সেইটাই হচ্ছে ডাইক্রোইজম যে প্রসেস। এবং সেক্ষেত্রে এই যে কেলাসটা তাকে 1 মিলিমিটার থেকে বড় হতে হবে, ফলে ও রেটা শোষণ হয়ে যাবে, ই রেটা বেরিয়ে যাবে, ফলে আমরা একটা নির্দিষ্ট প্লেন অফ ভাইব্রেশন যুক্ত পোলারাইজড লাইট পাবো। ঠিক আছে, এই হচ্ছে আমাদের এই চ্যাপ্টারে মোটামুটি ছিল। পরীক্ষায় যে জায়গা থেকে অঙ্ক দিতে পারে ম্যালাসের সূত্র থেকে, ব্রুস্টার্স অ্যাঙ্গেল থেকে কিন্তু সূত্র, বুস্টারের যে সূত্র সেটা থেকেও কিন্তু অঙ্ক আমাদের দিতে পারে, আর যে কোনো থিওরিটিক্যাল কোশ্চেন এখান থেকে সেট হতে পারে।